ব্যবসায় মন্দার পরও বাড়ছে শেয়ারের দাম, গ্রাহককে বিমার টাকা দিতে পারেনি 47টি কোম্পানি। পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি বিএসইসির। ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে পরিচালকরা হারাতে পারেন মালিকানা, বন্ধ হবে এমডিদের পুনর্নিয়োগ। রাজধানীতে কাটেনি গ্যাসের সংকট, পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো জ্বালানি। অবকাঠামো সংকটে ভোমরা শুল্ক স্টেশন, ওয়্যারহাউস, ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তি, বাড়ছে না আমদানি রফতানি বাণিজ্য। এবং এআই দৌড়ে নিজস্ব চিপ তৈরির পরিকল্পনা অ্যানথ্রোপিকের। স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্সের সঙ্গেও সরবরাহ চুক্তি, বাড়াচ্ছে হার্ডওয়্যার সক্ষমতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ব্যবসায় নরবরে, অথচ পুঁজিবাজারে বাড়ছে শেয়ারের দাম। ডেসি ও ইডরার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির মধ্যে 47টিরই অবস্থানে এমন। বিশ্লেষকদের সতর্কতা, যে কোনো মুহূর্তে পুঁজি হারাতে পারেন এসব কোম্পানিতে অর্থ লগ্নিকারীরা। এ অবস্থায় শেয়ার বাজারে মন্দ কোম্পানির কার্যক্রম বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নিজের পরিশ্রমের পয়সা থেকে আরো কষ্ট করে পড়ছে, এখান থেকে 15,000 টাকা কমা রাখতে, কাটা আমার 70,000 টাকা দিতে আসছে। আমার 6 বছর ধরে ঘুরাইতে আসছে। আমাকে সিগনেচার দিচ্ছে না ওরা, আর বলতেছে সিগনেচার নেওয়ার পর ওয়েট করতে হবে, টাকা নাকি ওনারা অ্যাকাউন্টে পাঠাবে, কিন্তু সেটা কতদিনের ভিতরে সেটা বলছে না। বিমার মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর নিজের জমানো টাকা তুলতে বছরের পর বছর ধরে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তাই জানালেন নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসা 2 জন গ্রাহক। অথচ এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের যারা শেয়ার কিনেছে, বিনিয়োগকারীরা তাদের আস্থা ফিরেছে বিধায় তারা এখন ভালো হচ্ছে। শুধু ফারিস্ট না, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য, গেল জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির মধ্যে মার্কেন্টাইল, রিলায়েন্স, গ্রিন ডেল্টা সহ 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে প্রায় 90% পর্যন্ত। অথচ চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্য ঠিকমতো গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারেনি এসব কোম্পানি। যে কোম্পানিগুলো বিমা দাবি সেটেল করতে পারছে না, তাদের তো আসলে প্রকৃত শেয়ার দাম বাড়ার কথা না। শেয়ারের যারা বিনিয়োগকারী তারা কি আসলে বুঝতে পারছে কিনা, এটাকে স্টাডি করছে কিনা, এটা একটা বিষয়। যেসব কোম্পানি গ্রাহকের দাবির টাকা পরিশোধ করতে পারছে না, শেয়ার বাজারে সেসব কোম্পানিতে বিনিয়োগকারীরা যে কোনো সময় পুঁজি হারাতে পারেন বলে সতর্ক করছেন বাজার বিশ্লেষকরা। যখনই ফান্ডামেন্টাল সাপোর্ট করবে না এবং একটা র্যালি হবে, তখন নিশ্চয়ই একটা চক্রের মাধ্যমে এই কাজটা হবে, তখন আবার সেই বিনিয়োগকারীর হাত তুলবে। কোনো যৌক্তিক কারণে বাড়ছে না। ওই যে ঘোষণা আসছে যে এটা শিথিল হবে, এখানে আমাদের বাড়বে, মার্জিনের ফ্লো বাড়বে, তা চিন্তা করছে তাহলে এখানে একটা সুযোগ নেওয়া যায় কিনা এটাকে সামনে রেখে। ব্যবসায় বেতাল, অথচ শেয়ার বাজারে দাম বাড়ছে, এসব কোম্পানির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসসির চেয়ারম্যান। লাইফ ইন্স্যুরেন্স বলেন বা কিছু বন্ধ কোম্পানিতে হচ্ছে, এখানে যে আপনার অনিয়মগুলো হচ্ছে, এটা নিয়ে অলরেডি ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা প্রাইমারি রেগুলেটর, আমি তাদের বলেছি যে এইসব ক্ষেত্রে ডিলিস্টিং কখন করা হবে, আপনাদের একটা নিয়ম, একটা পলিসি প্রণয়ন করতে হবে। এটা ওনারা করছেন, করে আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে অ্যাজ দি প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা করবে। 2025 সালে বিমা দাবির 20% পরিশোধ করেনি, অথচ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে ওই বছর 27% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে গ্রিন ডেল্টা সহ তালিকাভুক্ত এমন কোম্পানিও রয়েছে বিমা খাতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। পুঁজিবাজারে বিমা খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির পরিচালক মিনহাজ মান্নান ইমন। জনাব ইমন, আপনাকে সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা একটু শুরুতে জানতে চাই যে এই যে প্রতিবেদনটি দেখলাম আমরা, সেখানে প্রায় 47টি কোম্পানির 58টির মধ্যে যে রুগ্ন অবস্থা, সেই অবস্থায় তাদের শেয়ারের দাম আবার বাড়ছে। সেক্ষেত্রে আপনারা তো ডিএসসিতে দীর্ঘদিন ধরে আছেন, যারা কাজ করছেন, কি মনে করছেন আসলে এই কোম্পানিগুলোর বিষয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কোম্পানি পারফরমেন্স খারাপ হলে শেয়ারের দাম বাড়বে না, আবার ভালো হলে যে শেয়ারের দাম কমবে না, ঠিক এমন স্বতঃসিদ্ধ নিয়ম কিন্তু আসলে কোথাও নেই। মানে বাজারে যদি আপনি দেখেন বিগত দিনে আসলে বাজারের প্রতি বিনিয়োগকারী আস্থা নষ্ট হয়েছিল, বাজার থেকে বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছিল। সেক্ষেত্রে নতুন সরকার আসবার পরে বলতে গেলে বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরে সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। একটা কমিশন রিকনস্ট্রাকশন করেছে, নতুন কমিশনার পর নতুন চেয়ারম্যান দেখেছি, 3জন কমিশনার দেখেছি, অনেক আইনের সংস্কারের কথা বলা হয়েছে, বেশ কিছু হয়েছে। আমরা দেখেছি ফ্লোর প্রাইস তুলে যেতে, আমরা দেখেছি বেক্সিমকো ফার্মার একটা দীর্ঘদিনের মামলার জট ছুটতে সে এজিএম করেছে। প্লাস নতুন যে চেয়ারম্যান অনেক আশাবাদ ব্যক্ত করছেন, সরকার আশাবাদ করছেন, অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করছেন, গভর্নর করছেন। সব মিলিয়ে কিন্তু বিনিয়োগকারী মনে কিন্তু একটা আশা তৈরি হচ্ছে, বিনিয়োগকারী মনে করছে শেয়ার বাজার নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। এরকম স্পেসিফিক কোনো কথা নেই বা বাইবেল নেই যে আসলে এই সেক্টর দিয়ে শেয়ারের দাম বাড়বে। হয়তো এই মুহূর্তে আনুপাতিকভাবে বিনিয়োগকারী মনে করছে ইন্স্যুরেন্স সেক্টর দীর্ঘমেয়াদীভাবে মোটামুটি ভালো করে আসছে, তাদের ব্যালেন্স শিট দেখেন একটা কন্টিনিউয়াস পারফরমেন্স আছে। সেই হিসাবে এই পর্যায়ে যারা বিনিয়োগ করেছেন তারা প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করেছেন ইন্স্যুরেন্স খাতে। সঙ্গত কারণে শেয়ারের সংখ্যা অল্প, বিনিয়োগকারীর সংখ্যা বেশি এবং পুঁজির প্রবাহ যেদিকে যায় শেয়ারের দামটা সেদিকে বাড়ে। এখন প্রশ্ন হতে পারে সেটা যৌক্তিক কতটা বেড়েছে বা যৌক্তিকতার বাইরে বেড়েছে কিনা, সেটা আলোচনা তর্ক বিতর্কের বিষয়। কিন্তু কোম্পানির পারফরমেন্স ভালো হলেই যে শেয়ারের দাম বাড়তে হবে বা খারাপ হলেই যে বাড়বে না এমন কোনো কথা সেখানে নেই। বিনিয়োগকারীর বিনিয়োগ যে জায়গায় গেছে শেয়ারের দামটা সেখানে বেড়েছে। এখন তর্ক বিতর্কে আসতে পারে, আমরা প্রশ্ন করতে পারি শেয়ারের দাম বেশি বেড়েছে কিনা, সেটা বিনিয়োগকারীর উপর ছাড়তে হবে। আর ক্ষতি বা লাভের বিচারটাও বিনিয়োগকারী আমি মনে করি সবচেয়ে বেস্ট জাজ। আপাততভাবে এটাই হচ্ছে আমার বক্তব্য। সেক্ষেত্রে কি মনে করছেন বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করছে এসব প্রতিষ্ঠানে তারা কি নিরাপদ? হ্যাঁ, আপনি যদি তাত্ত্বিকভাবে বলেন যদি শেয়ারের মূল্য আয় অনুপাতের তুলনায় যদি বেশি দামে আমরা শেয়ার কিনি সেটা সবসময় ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনাকে পাশাপাশি এটাও চিন্তা করতে হবে এটা একটা ব্যবসা খাত, বিনিয়োগকারী দীর্ঘদিন এখানে ব্যবসা করতে পারছিলেন না, ফলে তারা কিন্তু এখানে ব্যবসা করবার জন্য আসেন। ব্যবসা যখন করতে আসেন তার আসলে লাগাম কতটা থাকবে, ঠিক কোন জায়গায় বাজারটা থামবে, কতটুকু যে মানে বাজারটা বিনিয়োগকারী শেয়ারটা মনে করবে ঝুঁকিপূর্ণ, এটা খুবই একটা আপেক্ষিক বিষয়। আপনি বাইরে থেকে দেখছেন বা আমরা যারা দূর থেকে দেখি তারা ওটা গভীরভাবে অ্যানালাইসিস করতে পারে, কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী থাকে স্ক্রিনের সামনে যারা ট্রানজ্যাকশন করছে তাদের পক্ষে এই বিচার তাৎক্ষণিকভাবে করা অনেকটা কঠিন। এই মুহূর্তে দেখেন দাম বেড়েছিল, আবার দেখেন দাম কিন্তু কারেকশন হচ্ছে। তো বাজার কিন্তু খুব নিষ্ঠুর, কোনো কিছু শেয়ার দাম যদি অন্যায়ভাবে বাড়ে বা যৌক্তিকতার বাইরে বাড়ে সেটা দ্রুত সময় কারেকশন হবে, এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। দাম বেড়েছে আবার দাম কমছে, এই মুহূর্তে আমি তেমন ঝুঁকি দেখছি না। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে এই কোম্পানিগুলো যারা বিনিয়োগকৃত যারা বিনিয়োগকারী ছিল তাদের টাকাই অনেক সময় পরিশোধ করতে পারছে না, যে গ্রাহকের যে বীমা দাবি আছে সেটি পরিশোধ করার পর বছর বছর চলে যাচ্ছে, আবার এদিকে শেয়ারের দাম কিংবা শেয়ারে তাদের নতুনভাবে বিনিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কোম্পানি আসলে লটা কি বলে, কি পদক্ষেপ নিতে পারে নিয়ন্ত্রণ না সংস্থা? ঠিক আছে, আপনার কথা আমি বিতর্কে যাব না। কোনো কোম্পানির পারফরমেন্স যেটা তো আছে তার হয়তো বা যে পরিমাণ দাবি আছে সে পরিমাণ দাবি থাকছে, দাবিগুলো কিন্তু অনেকটা আইনি জটিলতার বিষয়। চট করে একজন বীমা দাবি করলেই যে কোম্পানি বীমার দাবি দিয়ে দিতে পারে তা না, এটা আইনি জটিলতা থাকে, অ্যাসেসমেন্টের প্রশ্ন থাকে, ভ্যালুয়েশনের প্রশ্ন থাকে, ভ্যালুয়ার্স থাকে, অ্যাসেসার থাকে, এই জটিলতা দীর্ঘসূত্রিতার মতো অনেক সময় যায়। কিন্তু কোম্পানি কিন্তু অন্যান্য সেক্টর লাভ করছে, লাভ করে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরগুলো ডিভিডেন্ড দিচ্ছে, ফলে বিনিয়োগকারী দেখছে বাজারে 400 শেয়ারের ভিতরে আনুপাতিকভাবে সেক্টরের ভাবে দেখেন বিনিয়োগকারী চিন্তা করছে যে ইন্স্যুরেন্স সেক্টরের বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু তারা ডিভিডেন্ড দিয়েছে, ফলে তাদের দুর্বলতা কিন্তু বিনিয়োগের দুর্বলতা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে আছে, ছিল এবং হয়তোবা সামনেও থাকবে। এখন কোনো কোম্পানি হয়তোবা তাদের প্রান্তিক লেভেলে তারা হয়তোবা দাবি নিষ্পত্তি করতে পারছে না, কিন্তু আপনি আবার যখন বিনিয়োগকারী দৃষ্টিতে দেখবেন বিনিয়োগকারী দেখছে সে ডিভিডেন্ড পাচ্ছে, ফলে তার দুর্বলতা কিন্তু কোম্পানির ডিভিডেন্ডের দিকে, কোম্পানির শেয়ারের বিনিয়োগ করে লাভের দিকে। দাবি নিষ্পত্তি হচ্ছে কি হচ্ছে না এটা সাংবাদিক হিসেবে আপনি হয়তো গভীরভাবে অনুসন্ধান করছেন, সাধারণ বিনিয়োগকারীর কাছে কতটা তথ্য আছে? আপনি বলছিলেন শুরুতেই যে সরকার, বর্তমান সরকার ক্ষমতায় এসে অনেক উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে একটি আস্থার পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে সেই জায়গা থেকে পুঁজিবাজারে ভালো একটি পরিবেশ তৈরি হচ্ছে। আপনারা এখন কি মনে করছেন এটি সাস্টেইন করাটা কতটা কঠিন, নাকি এভাবে ধারাবাহিকতা রক্ষা করা যাবে, কি মনে করছেন? দেখুন, সরকারের যদি কোনো ইন্টারফারেন্স না থাকে, যেটা আমরা আগে দেখেছি, সরকার যদি প্রভাব বিস্তার না করে, সরকার যদি জোর করে এখানে বাজে শেয়ার লিস্টিং করতে না চাপ দেয়, নিয়ন্ত্রণ সংস্থা যদি অন্যায়ভাবে চাপ না দেয়, স্টক এক্সচেঞ্জগুলো যদি নীতিনৈতিকের সীমার মধ্যে থাকে, যদি অ্যাসেসমেন্ট প্রভাব থাকে যে ভালো শেয়ার আমরা বাজারে আনবো, তাহলে এই শেয়ার তো সামনের দিনে মানে ভালো হওয়া ছাড়া
এটা পিছিয়ে আসবার কোনো জায়গা নেই। আমাদের শেয়ার বাজারের ক্যাপিটাল মার্কেট ক্যাপ ইজ লেস দেন $50 বিলিয়ন। এটা তো একটা অবিশ্বাস্য। আমাদের জিডিপি তুলনায় মার্কেট ক্যাপ ইজ লেস দেন 10%, যেটা 10 থেকে 12 বছর আগে আমাদের মার্কেট ক্যাপের সাথে জিডিপি রেশিও ছিল ক্লোজ টু 15%। তো এটা ওই ভ্যাকুয়ামটা ফিল আপ করবে। এই সরকার কিন্তু শেয়ার বাজারের দিকে নজর দিয়েছে। অর্থনীতির প্রতিটা কথায় কিন্তু আপনি কনফিডেন্স পাবেন, এবং কমিশনার বৃদ্ধ আছেন তাদের কথায় কিন্তু আপনি কনফিডেন্স পাবেন। স্পেশালি এর আগের যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কমিশন ছিল, তারাও কিন্তু প্রমাণ করেছে যে সৎ থেকে কমিশন পরিচালনা করা যায়। তাদের নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা তাদের সততা নিয়ে সমালোচনা ছিল না। তারা কিন্তু অনেক আইনি সংস্কার করেছেন, অনেকগুলো সংস্কার কর্মযোগ্য তারা করে দিয়েছেন। তারা কিন্তু রিলায়েন্সের বাটনের মতো কিন্তু এই সরকারের এই কমিশন আবার বর্তমান কমিশনের দায়িত্ব নিয়েছে। ফলে একটা দীর্ঘমেয়াদী ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনি দেখবেন একজন অ্যাডভাইজার কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে, তানভীর গনি সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি তিনিও কিন্তু কাজ করছেন। স্টক এক্সচেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি সংহত, অনেক বেশি আগের চেয়ে পরিপক্ক। সিকিউরিটিজ কমিশন 15 বছরের ধস তারা দেখেছে অন্যায় এবং দুর্নীতির পরিসংখ্যান তাদের কাছে আছে। ফলে তারাও কিন্তু আগের চেয়ে অনেক সতর্ক। আচ্ছা, ভালো শেয়ার বাজারে আসবে, নিয়ন্ত্রণ সংস্থা ভালো থাকবে, শেয়ার বাজার খারাপ হবে কেন? সেক্ষেত্রে যদি বলেন যে অনেকদিন আলোচনা হচ্ছিল যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো ভালো আছে, শিপিং কর্পোরেশনের মতো অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো পুঁজিবাজারে অ্যাড হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্তে আসলে আমরা কোনো ইতিবাচক সাড়া দেখছি না। আপনারা কি মনে করেন? আপনার কথা ঠিক আছে, সারা এখন আমরা দেখছি না, দেখবো না তা কিন্তু না। দেখুন, এর আগে কিন্তু আমরা গত যুগের পর যুগ কিন্তু দাবি করেছিলাম যে সরকারি শেয়ারগুলিকে বাজার আনার জন্য। কয়েকটা শেয়ার এসে তারপরে আসেন, আমরা মাল্টিনেশনাল কোম্পানিগুলো লিস্টিং করবার কথা বলছি। আপনার আশাবাদ হচ্ছে এখন যিনি সিকিউরিটিজ কমিশন চেয়ারম্যান আছেন, তিনি কিন্তু একটি মাল্টিনেশনাল কমিশন চেয়ারম্যান ছিলেন। তিনি কিন্তু প্রথম মিটিংয়ে আমাদের করেছেন যে আমার কিন্তু হ্যাটটা চেঞ্জ হচ্ছে, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানির চেয়ারম্যান ছিলাম, এখন কিন্তু আমি কমিশনের চেয়ারম্যান। তো আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করব একটি বহুজাতিক কোম্পানি ইউনিলিভার জন্য বাজারে আসে। এই যে একটা প্রত্যাশার কথা তিনি ব্যক্ত করেছেন, এটা কিন্তু অনেক কিছু মিন করে। এবং এই সরকারের যে এখন অর্থমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন যে বাজারকে তারা অন করবেন এবং বাজারে তারা বহুজাতিক কোম্পানিগুলো লিস্টেড করতে বাধ্য করবেন। সরকারি কোম্পানি যেগুলো রয়েছে স্টিল আনলিস্টেড বা হাফ লিস্টেড, সেই প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। ফলে আশাবাদের জায়গা কিন্তু রয়েছে। এখন কালকেই তো আমরা এগুলো আশা করতে পারি না। সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে, নিয়ন্ত্রণ সংস্থা কাজ করছে, স্টক এক্সচেঞ্জ উদ্যোগী। স্টক এক্সচেঞ্জ ইতিমধ্যে আমরা স্টক এক্সচেঞ্জ থেকে মাল্টিনেশনাল সাথে কথা বলেছি, আমরা বিএপিএলসির সাথে অনেকগুলো মিটিং করেছি, আমরা বিজিএম এর সাথে মিটিং করেছি, বিকেএম এর সাথে, বিটিএম এ, সবার সাথে বাজারে লিস্টিং হওয়ার জন্য আমরা অনেকগুলো ধাপে মিটিং করেছি। ফলে সম্ভাবনার দ্বার কিন্তু উন্মুক্ত। এর মধ্যে বাজারও তারল্য বাড়ছে, বিনিয়োগকারী আসছে, 300 কোটি টাকার ট্রানজাকশনের ঘর এখন 1000 কোটি টাকায় অরও ট্রেড হচ্ছে। ফলে আশাবাদ কিন্তু উন্মুক্ত। ছোটখাটো ভুলচুরি থাকলেও বাজার সামনে এগোবে। জয়ন, আমাদের আলোচনা শেষের দিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম পুঁজিবাজার বিমা খাতের বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় ছিলেন ডিএসসির পরিচালক মিনহাজ মান্নান ইমন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে কিছুক্ষণ পর বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে সাভারে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন এবং বঙ্গভবন এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। কই আশরাফ, জাতীয় স্মৃতিসৌধে, যেখানে আসলে কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হাফিজ উদ্দিন আহমদ, তিনি এখানে আসবেন এবং রাষ্ট্রপতি দায়িত্ব যে গ্রহণ করতে যাচ্ছেন তার আগে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করবেন এই স্মৃতিসৌধে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে যারা রয়েছেন তাদের যে একটা প্রস্তুতি চলছে যে আসলে গার্ড অফ অনার দেওয়ার যে বিষয়টি এবং শ্রদ্ধা নিবেদনের যে সময়টি, তাদের যে কার্যক্রম রয়েছে সেটি একটা প্রস্তুতি কিন্তু এখন চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এখানে যে সরকারি এবং যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে
উপস্থিত হয়েছেন তারা রাষ্ট্রপতির অপেক্ষায় আছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি রয়েছে এখন নিয়োজিত হয়েছেন তার অপেক্ষায় আসলে আছেন। আপনারা জানেন যে দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন গত শুক্রবার, অর্থাৎ গত 24 জুলাই তিনি শুক্রবার দিন বিকেলে তার অসুস্থতাজনিত কারণে তিনি রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্বভার থেকে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্রটি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তিনি হস্তান্তর করেছেন এবং তারপরেই কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, হাফিজউদ্দিন আহমেদ নিজেই জানিয়েছিলেন যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন এবং তারপরে আসলে দায়িত্বভার সংবিধান অনুযায়ী আসলে স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার কথা এবং তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তার জায়গায় আসলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সেই স্পিকারের দায়িত্ব পালন করবেন এই সময়কালটার মধ্যে। এরপরে আসলে যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যে 90 দিনের মধ্যে যে নির্বাচিত হওয়ার যে একটি বাধ্যবাধকতা রয়েছে সংবিধানের মধ্য দিয়ে, সংবিধানের আলোকে, তার মাধ্যমে মূলত আস্তে আস্তে আসলে এই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আগামীর যে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং তারপরে আসলে বাংলাদেশে আরেকটি পূর্ণ মেয়াদে সামনের দিনগুলোতে নতুন রাষ্ট্রপতি আসবে, সেই অপেক্ষায় থাকবে। কিছুদিনের মধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি দায়িত্ব গ্রহণ করেছেন হাফিজউদ্দিন আহমদ, তিনি কিছুদিনের মধ্যে এই সাভারের স্মৃতিসৌধে তিনি আসবেন এবং আসার পরে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে আসলে রাষ্ট্রপতি যে আনুষ্ঠানিক স্মৃতি তার পালন করা হবে। এরপরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শেরেবাংলা নগরে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, সেটি কিন্তু তার কর্মসূচির মধ্যে রয়েছে। তাই ছিল আমার কাছে সাভারের স্মৃতিসৌধ থেকে যেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ যিনি শ্রদ্ধা নিবেদন করবেন তার সবশেষ খবর। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার যেই বিষয়টি বা প্রক্রিয়াটি যেটি রয়েছে এখন পর্যন্ত সবশেষ তথ্য যেটি পাওয়া গেছে যে দুপুর 12টা নাগাদ বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হতে পারেন রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এখন পর্যন্ত যেটি বলা যায় যে আইন অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পরেও 1 মাস সময় বঙ্গভবনে অবস্থান করা যায়, তবে শুক্রবার পদত্যাগ করার মুহূর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু জানিয়েছিলেন তিনি খুব দ্রুততম সময়ে বঙ্গভবন ছেড়ে তার গুলশানের বাসভবনে চলে যাবেন। প্রস্তুতির সবশেষ চূড়ান্ত হওয়ার পরেই আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং সকাল থেকে এই স্থানটিতে অর্থাৎ বঙ্গভবন এলাকার সামনে যে বিষয়টি দেখা গেছে যে এখানে একদম প্রধান সড়কে দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার যে পথটি রয়েছে পুলিশের বিভিন্ন যে ব্যারিকেড রয়েছে তা পেরিয়ে যেই বাহির হওয়ার যে অংশটি রয়েছে সেখানে কিন্তু তারা কোনো ধরনের যানবাহন রাখা সম্ভব হচ্ছে না এবং গণমাধ্যম কর্মীদেরকে একটি নির্দিষ্ট স্থানে তারা দাঁড়িয়ে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানিয়ে আসছেন। কেননা এই পথ দিয়েই বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। গেল শুক্রবার বিকেলে পদত্যাগপত্র সই করে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্রটি জমা দেওয়ার পরপরই যে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তিনি কিন্তু শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তিনি উল্লেখ করেন এবং পাশাপাশি একই সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার কথাও জানান এবং তারই প্রেক্ষিতে যে বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে রাষ্ট্রপতি হিসেবে যে রাষ্ট্রীয় দায়িত্বগুলো যেগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালনের জন্য কিন্তু বঙ্গভবনেই রাষ্ট্রপতির জন্য নির্ধারিত কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তিনি কিন্তু এই জায়গায় তার কার্যক্রম পরিচালনা করবেন। তবে তার আবাসস্থল বঙ্গভবন হবে না, তিনি স্পিকারের জন্য নির্ধারিত যে বাসভবন রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন। সবশেষ এখন সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বিদায়ের জন্যই মূলত এই বঙ্গভবন এলাকায় অপেক্ষা। এই ছিল সবশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি ছিলাম বঙ্গভবন চত্বরে, এর আগে ছিলাম সাভার স্মৃতিসৌধে। দেখছেন এই সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। জটিলতা বৈশ্বিক অস্থিরতায় তৈরি পোশাকের রপ্তানি বাজারে দ্বিতীয় অবস্থান হারাতে পারে বাংলাদেশ। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPAME আয়োজিত সভায় এমন সংখ্যা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। জানানো হয় প্রধান রপ্তানি খাত গার্মেন্টসকে এগিয়ে নিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতগুলোকে জরুরি ভিত্তিতে নীতি সহায়তা দরকার। এছাড়া পরিস্থিতি থেকে উত্তরণে সকল সংগঠনকে
ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে বিপিএবি এর 2026-28 দ্বিবার্ষিক নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেলের নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়। EDF Aluminium. Redefine possibilities. দেখছেন এসবে বাণিজ্য। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে ব্যাংকের পরিচালকরা হারাতে পারেন তাদের মালিকানা। একই সঙ্গে বড় অঙ্কের খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হলে ব্যাংকের এমডিদের পুনর্নিয়োগের পথও বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ এক প্রতিবেদন সূত্রে। নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকে খেলাপি ঋণের হার মাত্রাতিরিক্ত হলে প্রমোট কালেকটিভ অ্যাকশন বা পিসিএ কাঠামোর আওতায় হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের পরিচালক নিজে খেলাপি হলে যেমন পদ হারাবেন, তেমনি সামগ্রিক খেলাপি ঋণ না কমলে পুরো পরিচালনা পর্ষদ ও মালিকানায় পরিবর্তন আনা হতে পারে। এছাড়া 10% বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোকে প্রতি 3 মাস পর পর গভর্নরের কাছে আদায়ের জবাবদিহি করতে হবে। আদায় অযোগ্য ঋণ তৃতীয় পক্ষের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে বিক্রি করার বিধানও রাখা হচ্ছে বলে জানা গেছে নতুন এই নিয়মে। দেখছেন এ সময় বাণিজ্য। গ্যাস সংকটের রাজধানীর পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো জ্বালানি। এই মুহূর্তে রাজধানী তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। তীব্র গরম রোদের উত্তাপের মধ্যেই যানবাহনের দীর্ঘ সারি, আর এই দীর্ঘ সারিতে প্রতীক্ষারত অবস্থায় রয়েছেন সাধারণ যানবাহন চালকরা, যারা কেউ কেউ মধ্যরাত থেকে, কেউ সকাল থেকে সিএনজির অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমরা রাজধানীর তেজগাঁওতে রয়েছি। এখানের একটি সিএনজি স্টেশন, সেই সিএনজি স্টেশনটি সকাল প্রায় 11:30 পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করছিলেন, যদিও সেটা প্রয়োজনের তুলনায়, চাহিদার তুলনায় খুবই স্বল্প। যেখানে সাধারণত তারা 10 PSI প্রেশার পেয়ে থাকেন মূল লাইন থেকে, সেখানে তারা 11:30 পর্যন্ত 2 PSI বা 3 PSI প্রেশার পাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই তারা একদমই মূল লাইনের প্রেশার না পাওয়ার কারণে তাদের কম্প্রেসার বিকল হয়ে যাচ্ছিল, তাদের কম্প্রেসার কাজ করছিল, যার কারণে এখন সেই সিএনজি স্টেশনের সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। যার কারণে এখানে যারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষারত অবস্থায় ছিলেন সেই যানবাহন চালকরা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। একে তো তীব্র গরম, তার মধ্যে তাদের অপেক্ষা, এবং এই অপেক্ষার কারণে এখানে অনেকেই রয়েছেন যাদের যানবাহনটি তাদের জীবিকার মূল উৎস। সেই যানবাহন চালকরা কিন্তু এখানে বেশ ভোগান্তিতে পড়েছেন, কারণ অনেকেই তাদের সারা দিনের যে ইনকাম, সেই ইনকামের যে মূল অংশ, সে তাদের যে জ্বালানি, সেই জ্বালানি নেয়ার জন্য যখন তারা এখানে 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বিশ্রাম বা তাদের যে বাকি দৈনন্দিন কাজ রয়েছে সেই কাজগুলো করার জন্য কোনো সময় পাচ্ছেন না। এবং একই সঙ্গে এখানে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু এখানে দীর্ঘ সময় ধরে যানবাহন চালকদেরকে লাইন ধরে থাকতে হয়, এবং যার কারণে এই লাইন ধরে থাকার কারণে অনেক সময় যানবাহন চালকরা নিজেদের টেম্পার হারিয়ে ফেলেন, এবং এর কারণে যেটি হয় যে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং এতে তাদের ব্যবসায়িক ক্ষতিও হচ্ছে প্রচুর। তো সেক্ষেত্রে যারা ভুক্তভোগী রয়েছেন সাধারণ যানবাহন চালকরা, তারা এই সংকটের দ্রুত সমাধান চাচ্ছেন। এই মুহূর্তে আমরা জানছিলাম তেজগাঁওয়ের গ্যাস স্টেশনের সবশেষ খবর। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি ছিলাম তেজগাঁওয়ে। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে কাস্টমস হাউজের কার্যক্রম শুরু হলেও অবকাঠামো উন্নয়ন না হয় পড়ে আছে অযত্ন অবহেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোমরা বন্দরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ভোমরা স্টেশন কাস্টম হাউস হলেও সেই অবকাঠামো উন্নয়ন এখনো না হয় আগের মতোই চলছে আমদানি রপ্তানি। বিশেষ করে কাস্টম কর্তৃপক্ষ বলছে যে আমাদের সকল পণ্যই আমদানি রপ্তানির অনুমতি আছে, তবে বন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো অবকাঠামো উন্নয়ন হয়নি। নাই ওয়্যার হাউস, নাই শেড। যে শেডটি 1 যুগ আগে নির্মাণ করা হয়েছিল সেই শেডটিও আজ চাল নাই। নাই ওয়্যার হাউসের মাল রাখার ব্যবস্থা। তাহলে এই কারণেই ব্যবসায়ীরা, বিশেষ করে আমদানি রপ্তানিকারকরা, তারা
মাল আমদানি করতে পারছে না রপ্তানি করতেও, কারণ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড নাই, তাদের ট্রাক টার্মিনাল নাই, যে কারণে হয়রানির শিকার হতে হয় তাদের। এই হয়রানির শিকার হওয়ার কারণে আমদানি রপ্তানির ব্যাহত হচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আমরা জেনেছি এখানে যে রাষ্ট্র কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ 10 একর জমি অধিগ্রহণ করে মাটি ভরাট করেছে, তবে আরো 44 একর জমি তারা মানে 44 একর জমি অধিগ্রহণ করেছে। 44 একর জমি অধিগ্রহণ করে তারা সেই সব ওই অবকাঠামো উন্নয়ন করবে বলে জানিয়েছে আমাদের। আমরা বলতে পারি, এটাই জানাতে পারি যে এই কাস্টম অবকাঠামো উন্নয়ন হলে এখানকার রাজস্ব বাড়বে ব্যবসায়ী পরিধি। এই ছিল সাতক্ষীরার কাস্টম হাউস থেকে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম ভোমরা স্থলবন্দরে। অন্য প্রসঙ্গ, মহান মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করছেন। সরাসরি যাচ্ছি সেখানে। পেয়ে যাবেন, একটু পরেই পেয়ে যাবেন। এখনো দেখা যায় না, এই 2 সেকেন্ড পরে দেখা যাবে। এই পেয়ে যাবেন ওনাকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ঢুকে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এই মুহূর্তে তিনি জাতীয় স্মৃতিসৌধে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি এসে পৌঁছেছেন এবং এখন এই মুহূর্তে সশস্ত্র বাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং করমর্দন করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু এখন এই মুহূর্তে 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর আসলে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে হাফিজউদ্দিন আহমদ, এবং তিনি এখন সাভারে আছেন মহান মুক্তিযুদ্ধে যে বীর মুক্তিযুদ্ধে যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, আত্মদান করেছেন দেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রদ্ধা নিবেদন করবেন তিনি, এইটি কিন্তু আমরা জানতে পারছি। আপনি দেখতে পাচ্ছেন তিনি এখন শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যে বেদিতে আসছেন। বেদিতে এসে তিনি শ্রদ্ধা নিবেদন এবং সশস্ত্র বাহিনী যারা রয়েছেন সালাম গ্রহণের জন্য তারা সঙ্গে রয়েছেন। যে প্যারেডটি দেখতে পাচ্ছেন, এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ তিনি বেদির উদ্দেশ্যে এগিয়ে আসছেন, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আসলে দেখাতে চাই। এখানে যারা সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তারা সালাম জানাবেন এবং এর মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, যিনি রাষ্ট্রপতি দায়িত্ব ভার গ্রহণ করেছেন 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর, এবং তিনি এখন শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সেটি দেখতে চাই একটু। রাষ্ট্রীয় সালাম দেবে, সশস্ত্র
তিনি বেদি থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এখন তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে তিন বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারা তার সঙ্গে রয়েছেন, কর্মকর্তা তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে তিনি এখন বেরিয়ে যাচ্ছেন এই স্মৃতিসৌধ এলাকা থেকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা জানেন যে 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর দায়িত্ব নিয়েছিলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, এবং এরপর 90 দিনের মধ্যেই আসলে নির্বাচিত হবে আগামী রাষ্ট্রপতি, যিনি 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বাংলাদেশের, সেটি কিন্তু আমরা জানি। তো এই ছিল আসলে মূলত আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে, যেখানে ভারতের রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ যিনি শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, তার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারের জনসচেতনতা বাড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কর্মসূচি আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা কিউআর ভিত্তিক লেনদেন ব্যবস্থার প্রচার ও সচেতনতা বৃদ্ধি করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা। বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করবে। দেখছেন এ সময় বাণিজ্য। আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৮ম দ্য বাংলাদেশ ডায়ালগ সিভিল ডিসকোর্স ন্যাশনালস। অষ্টমবারের মতো দ্য বাংলাদেশ ডায়ালগ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব সিভিল ডিসকোর্স ন্যাশনালসের আয়োজন করেছে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি ক্যাম্পাসে 24 জুলাই শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 25 জুলাই ও 29 জুলাই হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এবারের আয়োজনে দেশের 36টি বিশ্ববিদ্যালয় এবং 44টি স্কুল কলেজের মোট 80টি দল অংশ নিয়েছে। আয়োজকরা জানান, এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়, বরং যুক্তিনির্ভর আলোচনা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার একটি জাতীয় প্ল্যাটফর্ম। জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাব। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এ সময় বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।